মনোনয়ন যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী, দ্বৈত নাগরিকত্বে জামায়াতের 2 প্রার্থীর ফর্ম বাতিল। এলপি গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, নৈরাজ্যের মধ্যেই 12 কেজির সিলিন্ডারে বাড়ল 53 টাকা। বেঁধে দেয়া দরে মিলবে কিনা নিশ্চয়তা দিতে পারছে না বিইআরসি। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, নৌবাহিনীর টহলে নারী শিশু সহ 263 জন উদ্ধার। দালাল চক্রের 10 সদস্য আটক, ট্রলার জব্দ। এবং পৌষের শীতে কাঁপছে দেশ, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনের বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 এবং কুড়িগ্রাম 3-এ জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হবে কাল থেকে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙ্গা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের 6টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। 1% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে, ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। ফেনী 1-এ আমাদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল 10 জনের, সেখান থেকে 6 জনকে গ্রহণ করা হয়েছে, বাদবাকি 4টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের 8 ও 9 আসনের 17 প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে 6 জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি, সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম 3 আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র বাতিল করা হয়। 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ককটেলের আঘাতে এক তরুণের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে ইউনিয়ন বুধাইরহাট বাজার এলাকায় কুদ্দুস ব্যাপারীর সমর্থক মান্নান ব্যাপারী এবং জলিল মাতব্বরের সমর্থক নাসির ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমার টহল ডিউটি পরিবর্তনের ঠিক মাঝখানে অল্প একটু সময়ের মধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে হয়তোবা দুইটা গ্রুপ দুই দিক থেকে এসে অনেকগুলা ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে
ঘটায়। তো আমরা আসার পরে এই ঘটনা আমরা নিবারণ করতে পেরেছি। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, নৌবাহিনীর টহলে নারী ও শিশু সহ 263 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দালাল চক্রের 10 সদস্যকে। নৌবাহিনী জানায় ভোররাতে বঙ্গোপসাগরে টহলরত ছিল জাহাজ বানৌজা স্বাধীনতা। এ সময় সেন্ট মার্টিনের 30 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বোটটি। এক পর্যায়ে ধাওয়া দিয়ে নৌকাটি থামিয়ে দেওয়া হয়। দালাল চক্রের 10 সদস্য সহ অবৈধভাবে মালয়েশিয়াগামীদের আটক করা হয়। জব্দ হওয়া বোট ও আটককৃতদের নেওয়া হয় সেন্ট মার্টিনে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী। এলপি গ্যাসের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এমন নৈরাজ্যের মধ্যেই দাম বাড়ালো আরেক দফা। 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে বেঁধে দেয়া দামেও গ্রাহক গ্যাস পাবেন কিনা তা নিশ্চয়তা দিতে পারছেন না সংস্থাটির চেয়ারম্যান। গত কয়েকদিন ধরে এলপি গ্যাস নিয়ে দেশ জুড়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। অনেক জায়গায় বেঁধে দেয়া দামের প্রায় দ্বিগুণ টাকায়ও মিলছে না এলপি গ্যাস। সংকটের অজুহাতে 12 কেজি সিলিন্ডারের জন্য গ্রাহকের কাছে হাঁকা হচ্ছে 1800 থেকে 2400 টাকা পর্যন্ত। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায় রাতারাতি। 2200 টাকা বোতল কিনো, ঘর ভাড়া যখন খাওয়ান, এটা অনেক সমস্যা না, অনেক কষ্ট হয়ে যায়। কালকে তো পাগুই করিনি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। 10 থেকে 15 দিন আগে 1250 টাকা ছিল, হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। গতকাল রাতে আমি গ্যাস কিনতে আসছি, তারা চাচ্ছে 2000 টাকা। আজকে আমি জিজ্ঞাসা করে এলাম, বলছে 2100 টাকার নিচে দেওয়া যাবে না। বাজারে এমন অস্থিরতার মধ্যে রোববার এলপিজির আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। 53 টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। তবে বেঁধে দেয়া এই দামে বাজারে এলপি গ্যাস পাওয়ার নিশ্চয়তা দিতে পারলেন না খোদ বিইআরসি চেয়ারম্যান। গ্রাহক পর্যায়ে এই দামে পাবে এটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না, কিন্তু আমরা যে দামটা নির্ধারণ করি এটা হলো যেটা যারা উৎপাদনকারী বটলার্স তারা যে দামে আমদানি করেন, তাদের যে পরিবহন মূল্য, তাদের যে এক্সচেঞ্জ রেট, এ সকল হিসাব করে আমরা দামটা নির্ধারণ করি। আমরা নিঃসন্দেহে তাদের খরচের চেয়ে কম নির্ধারণ করি না, এবং অ্যাসোসিয়েশন তো প্রতিশ্রুতিবদ্ধ। বিইআরসি চেয়ারম্যান জানালেন, উৎপাদক পর্যায়ে দাম বেশি রাখার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বলা হয়েছে বাজারে নজরদারি বাড়াতে। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় ঢেকে গেছে সড়ক ও জনপদ। কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে স্বাভাবিক জীবনে। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। অনেক এলাকায় তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ভোর 6টা থেকে আগের 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। লোকজন ঘরবন্দি, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘরের থেকে বাইরে বের হয় না। তীব্র শীতের ফলে জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়ছে। হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের পোশাক পরেও আসলে শীত নিবারণ হচ্ছে না এমনটি অবস্থা। শীতে ঠান্ডার জন্য কাজ বন্ধ রাখতে হয়, এ কারণে আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়। গেলে কষা কিছু দেখা যায় না, রাস্তাঘাটে একদম ভয়াবহ অবস্থা দেখা যায়। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েকগুণ বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। এর মধ্যে রংপুর মেডিকেলে গত 2 সপ্তাহে 16 জন রোগী শীতজনিত বিভিন্ন রোগে মারা গেছেন। যেহেতু জনবল স্বল্পতা আছে, স্থানও স্বল্পতা আছে, সেই স্বল্প স্থানে অতি সংখ্যক জনবল আরও দিয়ে
আমরা রোগীগুলোকে যাতে পুরোপুরিভাবে চিকিৎসা দিতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে কোটি টাকা চাঁদার দাবিতে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের মালিকের বাসভবনে সশস্ত্র হামলার ঘটনার কুল কিনারা করতে পারছে না পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি। এই অবস্থায় নিজেদের উদ্বেগের কথা জানিয়ে সর্বস্তরের ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত শুক্রবার ভোর 6:30টায় 7 থেকে 8 জনের মুখোশধারী সন্ত্রাসী শিল্প উদ্যোক্তা স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। নগরীর চন্দনাপুর এলাকায় বাড়িতে অন্তত 22 রাউন্ড গুলি ছুড়ে চলে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমাদের সিকিউরিটি ভিতরে ছিল, তবে ওরা দেখার আগে ওরা গুলি করে চলে গেছে। এদিকে ঘটনার পর থেকে স্মার্ট গ্রুপের মালিকের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ওরা চাঁদা দিতে অস্বীকার করাতে ওই যে ভয়ভীতি দেখানোর জন্য তার বাসার এখানে এসে পাটা গুলি ছুটছে। ওই যে চলতেছে, আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ধরে ফেলবো। এদিকে দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারকের বাসভবনে সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। যে মুহূর্তে সরকারের প্রয়োজন এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে সুরক্ষা করা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, সেখানে যদি সন্ত্রাসীরা নির্বিঘ্নে গুলি করে যদি পালিয়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে অবশ্য ছাত্র জনতার গণ আন্দোলনে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ব্যবসায়ী মজিবুর রহমান। এমনকি বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে বাড়িতে ঢুকে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাত 1টার দিকে বাঘা উপজেলার পলাশী নওশারার চর এলাকার সোহেল রানার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা টিনের চাল কেটে উপর থেকে সোহেলকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী ও মেয়ে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। আর আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনা তদন্তে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানায় পুলিশ। বাংলার সময় আরও থাকছে। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি, উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষক, নজরদারি বাড়ানোর উদ্যোগ কৃষি বিভাগের। চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। এই ঘটনার নিখোঁজ রয়েছে আরও এক বাংলাদেশি। স্থানীয়রা জানান, শনিবার রাত 3টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর টেক এলাকা দিয়ে গরু চোরাচালান করতে 15 থেকে 20 জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে বিএসএফ ধাওয়া দিলে পালিয়ে আসে চোরা কারবারিরা। এ সময় রবিউল ইসলাম রবু নামে একজনকে আটক করে বিএসএফ। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন লাল কাজল নামে আরেকজন। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে বিজিবি। চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির তৎপরতা সম্পূর্ণ বন্ধের আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আনু মোহাম্মদ বলেন, বিশ্বমান অর্জনের জন্য বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জাতীয় সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ জানান, 6টি কারণে চুক্তির বিরোধিতা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার কথাও জানান তিনি। কেন 40 বছরের জন্য একটা চুক্তি করব, সেটা জনগণের পার্লামেন্টে আলোচনা না হয়ে একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার সেটা করবে এবং এত তাড়াহুড়া করে করবে। চট্টগ্রাম বন্দর নিয়ে যা কিছু কোনো ধরনের বিদেশি কোম্পানির সাথে কোনো ধরনের চুক্তির কোনো তৎপরতা এখন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই দলগুলো কিন্তু স্পষ্টভাবে তারা সারাক্ষণই মোহাম্মদ ইউনূস এবং অন্যদের সাথে মিটিং করছে, কিন্তু চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের কথা বলতে কি অসুবিধা? তাদেরকেও বলবো, তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু নির্বাচনের মধ্যে এই কথাটা তাদের পরিষ্কারভাবে বলতে হবে।
3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বেলা 12টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকদের 3 মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মাহদি হাসানকে। সকালে তাকে আদালতে তোলার পর জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। সার সংকট কাটছে না মেহেরপুরে। সরকার নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রির অভিযোগ তুলেছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। তবে কারসাজি বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাঠে মাঠে ব্যস্ততা বাড়ছে বিভিন্ন ধরনের সবজি, ধান ও বীজ তৈরিতে। অথচ এ সময় সার নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। তাদের অভিযোগ, গোডাউনে থাকার পরও নির্ধারিত দামে সার বিক্রি করছেন ডিলাররা। বস্তা প্রতি 600 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। আমার যে 10 বস্তা সার লাগে, আমাকে দিচ্ছে 1 বস্তা। এইভাবে এসে ধরেন এখানে দাঁড়ায় আছি, সার পাবো কিনা ঠিক পাচ্ছি না। এই অবস্থায় সার কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভরা মৌসুমে যাতে সার নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। আমাদের বিভাগীয় নির্দেশনা আছে, এখন শুধুমাত্র এই মনিটরিং কাজটাই জোরালোভাবে করতে হবে, আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ডিএসপি ও এমওপি সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩১,৬৬০ মেট্রিক টন। সময় সংবাদ, মেহেরপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী, দ্বৈত নাগরিকত্বে জামাতের 2 প্রার্থীর ফর্ম বাতিল। এবং 12 কেজির এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়। নৈরাজ্যের মধ্যেই ফের বাড়ল দাম। নির্ধারিত দরে পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না বিইআরসি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। মনির, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।